নমস্কার বন্ধুরা, আমি প্রতি মাসে 10,000 টাকা ইনভেস্ট করতে চাই। কোথায় ইনভেস্ট করব? তো এই প্রশ্নের উত্তরে অনেকে বলবেন যে স্টক মার্কেটেতে ইনভেস্ট করুন, কারণ স্টক মার্কেট থেকে সব থেকে ভালো রিটার্ন পাওয়া যায়। যদি গোটা 4-5 ভালো স্টকে ইনভেস্ট করে নিতে পারেন, তাহলে সেই স্টকই আপনাকে ধনী করে দিতে পারবে। কথাটা সত্য। আবার এটা শুনে অনেকে বলবেন স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট রিস্কি হয়ে যেতে পারে, কারণ স্টক মার্কেটে ইনভেস্ট করার আগে আপনাকে ভালোভাবে ফান্ডামেন্টাল অ্যানালিসিস আর ভ্যালু অ্যানালিসিস করে নিতে হবে। তারপরেই কিন্তু আপনি স্টক মার্কেটে ইনভেস্ট করতে পারবেন। না হলে কিন্তু আপনার ভালো রিটার্ন তো আসবেই না, উল্টে আপনার যে ক্যাপিটাল ছিল সেটাই ডেপ্রিসিয়েট হয়ে যেতে পারে। এটাও সত্য কথা। আবার অনেকে বলবেন ওসব স্টক মার্কেট মিউচুয়াল ফান্ড ছাড়ুন, তার থেকে সরকারি যেসব স্কিমগুলো আছে পোস্ট অফিস আর ব্যাঙ্কেতে, সেই স্কিমগুলোতে ইনভেস্ট করুন। গ্যারান্টেড রিটার্ন থাকবে, রাত্রেবেলা নিশ্চিন্তে ঘুমোতে পারবেন। এটাও সত্য কথা। স্টক মার্কেট সেটাও ঠিক, মিউচুয়াল ফান্ড সেটাও ঠিক, আবার গভর্নমেন্টের যে স্কিমগুলো আছে সেটাও ঠিক। তাহলে আপনি কোথায় ইনভেস্ট করবেন? আপনার জন্য বেস্ট প্রোডাক্ট কোনটা? যখন আপনি কোনো ইনভেস্ট করতে চান, তখন কোন প্রোডাক্টে ইনভেস্ট করবেন সেটা অনেক পরে আসবে। সবার প্রথমে আপনাকে অন্য কিছু জিনিস দেখে নিতে হবে। তো আপনাকে আমি বলবো যে যখন আপনি ইনভেস্ট করবেন তখন আপনাকে কতগুলো স্টেপ ফলো করতে হবে। এখানে 4টে স্টেপের কথাও আমি বলবো। সেই 4টে স্টেপ ফলো করতে পারলে আপনি আপনার জন্য বেস্ট ইনভেস্টমেন্ট প্ল্যান তৈরি করতে পারবেন। প্রথম যে স্টেপ সেটা হলো রিস্ক অ্যাসেসমেন্ট। তারপরে যে স্টেপ থাকবে সেটা হলো অ্যাসেট অ্যালোকেশন। 3 নম্বর স্টেপেতে থাকবে প্রোডাক্ট সিলেকশন, এবং 4 নম্বর স্টেপ যেটা সেটা হলো মনিটরিং আর রিব্যালেন্সিং। কোনো ইনভেস্ট করার আগে প্রথম যে স্টেপটা হবে সেটা হলো আপনার রিস্ক অ্যাসেসমেন্ট, অর্থাৎ আপনি কতখানি রিস্ক নিতে ইচ্ছুক এবং আপনার কতখানি রিস্ক নেওয়া উচিত, এই দুটো জিনিস দেখতে হবে। একটাকে বলা হয় রিস্ক অ্যাপেটাইট, আর একটাকে বলা হয় রিস্ক টলারেন্স। এই দুটো ভালোভাবে ইভ্যালুয়েশন করার পরেতেই আমি রিস্কটাকে অ্যাসেসমেন্ট করতে পারবো। তো এই রিস্ক অ্যাসেসমেন্টটা কতগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। প্রথম যে ফ্যাক্টর সেটা হলো ফ্যামিলি ইনফরমেশন। ফ্যামিলি ইনফরমেশন আমি দেখবো যে আপনার আর্নিং মেম্বার কতজন, অর্থাৎ আপনি যে ফ্যামিলিতে আছেন সেই ফ্যামিলিতে কজন আর্নিং মেম্বার আছে। আপনি একমাত্র আর্নিং মেম্বার, কিংবা আপনার স্পাউস যিনি আছেন তিনি আর্নিং করছেন কিনা, বা আপনার ফ্যামিলিতে অন্য কোনো সদস্য আর্ন করেন কিনা। আপনার ফ্যামিলিতে যদি আর্নিং মেম্বার বেশি হয় তাহলে আপনি বেশি রিস্ক নিতে পারবেন। আবার যদি আর্নিং মেম্বার কম হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি রিস্ক কম নিতে পারবেন। এবার যেটা আসছে সেটা হলো ডিপেন্ডেন্ট মেম্বার। আপনার ফ্যামিলিতে আপনার ইনকামের উপর কতজন ডিপেন্ডেন্ট আছে। যদি আপনার ফ্যামিলিতে ডিপেন্ডেন্ট মেম্বার কম হয় তাহলে আপনি বেশি রিস্ক নিতে পারবেন। আবার যদি ডিপেন্ডেন্ট মেম্বার বেশি হয় তাহলে আপনি কম রিস্ক নিতে পারবেন। এরপরে আসছে কিছু পার্সোনাল ইনফরমেশন। তার মধ্যে প্রথম যেটা সেটা হলো এজ। আপনার বয়সের উপর ডিপেন্ড করবে যে আপনি কতখানি রিস্ক নিতে পারবেন। যদি আপনার বয়স অল্প হয় তাহলে আপনি বেশি রিস্ক নিতে পারবেন, কারণ অল্প বয়সে যদি আপনি কিছু ভুলচুক করেও ফেলেন, কিছু টাকা যদি চোটও যায়, আপনার কাছে অনেক সময় থাকবে সেই যে টাকাটা নষ্ট হয়ে গেছে বা যে টাকাটা আপনার লস হয়ে গেছে সেটাকে রিকভার করে নেবার। আর যদি আপনার বয়স বেশি হয় তাহলে কিন্তু আপনার রিস্ক নেবার ক্ষমতাটা কমে যাবে। তারপরে যে পয়েন্ট সেটা হলো এমপ্লয়েবিলিটি, অর্থাৎ আপনি কত সহজেতে আবার দ্বিতীয় জব পেতে পারবেন। মনে করুন আপনার বয়স এখন কম আছে, এখন যদি একটা জব চলেও যায় আপনি আবার একটা অন্য কোম্পানিতে অ্যাপ্লাই করে জব পেয়ে যাবেন। কিন্তু ধরুন আপনি যদি 50 বা 60 বছর বয়সে জব লুজ করেন তাহলে আপনার অন্য কোম্পানিতে জব পাওয়ার সম্ভাবনা কমে যাবে, কারণ কোম্পানিটা তাদেরকে রিক্রুট করে যাদের বয়স কম আছে, যারা এনার্জেটিক আছে, যারা আরও প্রোডাক্টিভ আছে। তো এটা একটা ইম্পর্টেন্ট প্যারামিটার্স যে আপনার এমপ্লয়েবিলিটি কেমন আছে। আর একটা পয়েন্ট আছে সেটা হলো আপনার সাইকি, অর্থাৎ আপনার মেন্টাল যে মেকআপ সেটা কেমন আছে। অনেকেই আছে যারা টাকা পয়সার ব্যাপারেতে খুব প্যানিক হয়ে যায়, অর্থাৎ যদি টাকা পয়সার ভ্যালু কমে যায় তাহলে কিন্তু তারা টেনসড হয়ে যায়। তো তাদের ক্ষেত্রে কিন্তু এমন কোনো ভোলাটাইল অ্যাসেটে ইনভেস্ট করা যাবে না, তাদের ক্ষেত্রে ফিক্সড রিটার্ন অ্যাসেটে ইনভেস্ট করতে হবে, কারণ টাকার ভ্যালু কমে গেলে আপনার রাতের ঘুম চলে যাবে। আবার অনেকেই আছেন যে যারা কিন্তু টাকা পয়সার ব্যাপারে একটু অ্যাডভেঞ্চারাস, তারা একটা ক্যালকুলেটেড রিস্ক নিতে ভালোবাসেন, তারা বেশি রিটার্ন চান। সুতরাং সেই সময় তাদের যদি পোর্টফোলিওর ভ্যালু কমেও যায় তারা সেই নিয়ে খুব একটা চিন্তিত বোধ করেন না। তো এটা একটা প্যারামিটার্স হলো যে আপনার সাইকি কেমন। এরপরে যে প্যারামিটার্সটা থাকছে সেটা হলো আপনার ফিনান্সিয়াল ইনফরমেশন। তো এই ফিনান্সিয়াল ইনফরমেশনের মধ্যে যেগুলো থাকছে তার মধ্যে প্রথম যেটা সেটা হলো ক্যাপিটাল বেস, অর্থাৎ আপনার কত টাকা জমা আছে। আপনার যদি অলরেডি অনেক ক্যাপিটাল জমা হয়ে থাকে তাহলে আপনি খুব সহজেই বেশি রিস্ক নিতে পারবেন। কিন্তু যদি আপনার টাকা খুবই অল্প জমা হয়ে থাকে তাহলে অল্প টাকার উপর তো আপনি বেশি রিস্ক নিতে পারবেন না। তো এটা একটা ইম্পর্টেন্ট প্যারামিটার্স। আর একটা যেটা সেটা হলো রেগুলারিটি অফ ইনকাম, অর্থাৎ আপনার ইনকাম স্টাইলটা কেমন। অনেকে আছে যাদের
ইনকামটা যেটা সেটা খুব রেগুলার, অর্থাৎ আপনি যদি কোনো কোম্পানিতে বা গভর্নমেন্টের চাকরি করেন তাহলে কি হবে, প্রতি মাসে মাসে আপনার ইনকাম আসবে, এটা ধরে নেওয়া যেতে পারে। তো এটা রেগুলার ইনকাম আছে। আবার উল্টো দিকে অনেকে যদি কোনো বিজনেস করে বা কোনো কন্ট্রাকচুয়াল জব করে, যে জবেতে কিন্তু রেগুলারিটি অফ ইনকাম থাকে না, অর্থাৎ কখনো তার ইনকাম হতে পারে, কখনো আবার নাও হতে পারে। যখন আপনার রেগুলারিটি অফ ইনকাম থাকবে তাহলে কিন্তু আপনি বেশি রিস্ক নিতে পারবেন। আর যদি আপনার রেগুলারিটি অফ ইনকাম না থাকে, অর্থাৎ আপনার ইনকাম যদি এরকম হয় যে কখনো আছে কখনো নেই, তাহলে আপনার পক্ষে রিস্ক নেওয়াটা অসুবিধার হতে পারে। তো এইসব প্যারামিটার্সগুলোর উপর বেস করে একটা ইন্ডিভিজুয়ালের আমি রিস্ক রেটিং করতে পারি। এর 5টা লেভেল আছে। সবার উপরে আছে অ্যাগ্রেসিভ ইনভেস্টর, অর্থাৎ যাদের ক্ষেত্রে সবথেকে বেশি রিস্ক নেবার ক্ষমতা আছে তারা হলো অ্যাগ্রেসিভ। তারপরে হলো মডারেটলি অ্যাগ্রেসিভ, যারা অ্যাগ্রেসিভের থেকে একটু কম। তারপরে আছে মডারেট ইনভেস্টর, তারপরে মডারেটলি কনজারভেটিভ ইনভেস্টর, এবং সবশেষে আছে কনজারভেটিভ ইনভেস্টর। এখানে বুঝতেই পারছেন যে যারা অ্যাগ্রেসিভ ইনভেস্টর তারা সব থেকে বেশি রিস্ক নিতে পারবেন, কনজারভেটিভ ইনভেস্টর তারা সব থেকে কম রিস্ক নিতে পারবেন। এইবার এই 5টা রিস্ক রেটিং আমি পেয়ে গেলাম। এইবার এদের মধ্যে কীরকম অ্যাসেট অ্যালোকেশন হবে, জাস্ট একটা সিম্পল মডেল পোর্টফোলিও অ্যালোকেশন আপনাকে আমি দেখাচ্ছি। 3টে ক্যাটাগরি ইনভেস্টর নেবো। প্রথম যেটা সেটা হলো অ্যাগ্রেসিভ, তারপরে হলো মডারেট, তারপরে হলো কনজারভেটিভ। মডারেটলি অ্যাগ্রেসিভ আর মডারেটলি কনজারভেটিভ এই দুটো যে প্যারামিটার্স আছে এগুলো একদমই ওভারল্যাপিং করে যায়, সেই জন্য এই দুটোকে আমি বাদ দিলাম। মেনলি এই 3 ক্যাটাগরিতে আমি ডিভাইড করবো এবং এই 3 ক্যাটাগরির ব্যাপারটাতেই আমি বলবো। তো প্রথম যারা সেটা হচ্ছে অ্যাগ্রেসিভ ইনভেস্টর। তো অ্যাগ্রেসিভ ইনভেস্টরদের জন্য আমি সাজেস্ট করব যে তারা ইকুইটিতে ইনভেস্ট করবে 60%, তারপর 30% আপনি ইনভেস্ট করবেন ডেট ইনস্ট্রুমেন্টেতে, এবং 10% আপনি ইনভেস্ট করবেন কমোডিটিতে। তাহলে টোটাল হয়ে গেল আপনার 100%। তো এই যে ইনভেস্টমেন্ট, এই ইনভেস্টমেন্ট থেকে আপনার এক্সপেক্টেড রিটার্ন থাকবে 16% CAGR, এবং অ্যানুয়াল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যেটা, অর্থাৎ এমন তো নয় যে প্রতি বছরই একই রিটার্ন দেবে, কখনো বেশি দেবে কখনো কম দেবে। অ্যানুয়াল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যেটা আমি এক্সপেক্ট করবো সেটা হলো 15%। এরপর আসছে মডারেট ইনভেস্টর। মডারেট ইনভেস্টরদের জন্য আমার মডেল পোর্টফোলিওটা এরকম হবে যে ডেট ইনস্ট্রুমেন্টেতে ইনভেস্ট হবে 50%, ইকুইটি ইনভেস্টমেন্টে ইনভেস্ট হবে 40%, এবং কমোডিটিতে ইনভেস্ট হবে 10%। এবং এদের ক্ষেত্রে যে রিটার্ন এক্সপেক্টেড হবে সেটা হলো 14%, এবং তার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যেটা হবে সেটা হলো 10%। তো মডারেট ইনভেস্টরদের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা দেখুন কম আছে, 10% আমি এক্সপেক্ট করছি, অর্থাৎ এক্ষেত্রে ডেভিয়েশনটা কম হবে। তারপরে যেটা আসছে সেটা হলো কনজারভেটিভ ইনভেস্টর। কনজারভেটিভ ইনভেস্টরদের জন্য আমি ডেটেতে ইনভেস্ট করব 70%, ইকুইটিতে যাব 20%, এবং 10% আমি ইনভেস্ট করব কমোডিটি প্রোডাক্টেতে। এক্ষেত্রে আমার এক্সপেক্টেড রিটার্নটাও কম হবে। আমি এক্সপেক্টেড রিটার্ন আশা করছি যেটা সেটা হলো 11%, এবং এই 11% রিটার্নের যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যেটা আমি অ্যালাউ করবো সেটা হলো 6%। তো এক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা সব থেকে কম, অর্থাৎ আমার রিটার্নের যে ভ্যারিয়েশন সেটা সব থেকে কম হবে কনজারভেটিভ ইনভেস্টরদের ক্ষেত্রে। তার পিছনে কারণও আছে, আমি ম্যাক্সিমাম তো ডেট ইনস্ট্রুমেন্টে ইনভেস্ট করছি, আর ডেট ইনস্ট্রুমেন্টের রিটার্নটা তো ফিক্সড থাকে, গ্যারান্টেড থাকে, সেই জন্য ডেভিয়েশনটাও কম হয়। তো এতক্ষণ পর্যন্ত আমি অ্যাসেটটা অ্যালোকেট করলাম, অর্থাৎ কোন ধরনের অ্যাসেটেতে কত ইনভেস্ট করব। প্রোডাক্ট সিলেকশন ব্যাপারটা কি? প্রোডাক্ট সিলেকশন হলো আমি যে অ্যাসেটগুলোর নাম করলাম সেই অ্যাসেটগুলোর আন্ডারে কী কী প্রোডাক্ট আছে। যেমন ধরুন আমি বলেছি যে ইকুইটি, তো এই ইকুইটি অ্যাসেটের মধ্যে কি আছে, বিভিন্ন কোম্পানির শেয়ারস আছে, মিউচুয়াল ফান্ড আছে, ETF আছে। তো এইগুলো হলো ইকুইটি প্রোডাক্ট। ঠিক তেমনিভাবে ডেট প্রোডাক্ট কি আছে, ডেট প্রোডাক্ট হলো ডেট মিউচুয়াল ফান্ড। গভর্নমেন্টের বিভিন্ন স্মল সেভিং স্কিম আছে যেগুলো না আপনি শুনে থাকবেন, যেমন ধরুন সুকন্যা সমৃদ্ধি যোজনা, PPF, পোস্ট অফিসের ইনভেস্টমেন্ট যেমন NSC, কিষাণ বিকাশ পত্র, সিনিয়র সিটিজেন সেভিং স্কিম, পোস্টাল মান্থলি MIS, ফিক্সড ডিপোজিট, এগুলো হলো ডেট ইনস্ট্রুমেন্ট। আর কমোডিটি যে প্রোডাক্ট, কমোডিটি প্রোডাক্টের মধ্যে থাকে যেমন ধরুন সোনাতে ইনভেস্ট করতে পারেন, সিলভার বা রূপোতে ইনভেস্ট করতে পারেন, এগুলো হলো আপনার কমোডিটি প্রোডাক্ট। এবার দেখা যাক যে অ্যাগ্রেসিভ ইনভেস্টরদের জন্য 10,000 টাকার অ্যালোকেশনটা কীরকম হবে। তো আমি প্রথমেই বলেছি যে এদের জন্য ইকুইটি 60%, অর্থাৎ 6,000 টাকা আমি ইকুইটিতে ইনভেস্ট করব। তো 6,000 টাকা আমি কীভাবে ব্রেকআপ দেবো? আমি একটা মিউচুয়াল ফান্ডের ফ্লেক্সি ক্যাপ নিয়ে নিতে পারি। তো ফ্লেক্সি ক্যাপের জন্য আমি 3,000 টাকা খরচা করলাম, আর একটা আমি লার্জ অ্যান্ড মিড ক্যাপ নিয়ে নিলাম, সেখানে 3,000 টাকা নিয়ে নিলাম। তো টোটাল 6,000 টাকা ইনভেস্টমেন্ট হয়ে গেল। কেউ বা এটাকে নিজের মতো করে একটু চেঞ্জ করে নিতে পারে, তিনি চাইলে একটা লার্জ ক্যাপ নিয়ে নিলেন এবং একটা মিড ক্যাপ নিয়ে নিলেন। এরপর যে 3,000 টাকা থাকছে সেই 3,000 টাকা আপনাকে ফিক্সড রিটার্ন ইনস্ট্রুমেন্টেতে ইনভেস্ট করতে হবে। তো এর জন্য বেস্ট হতে পারে যদি আপনার বাড়িতে কন্যা সন্তান থাকে তাহলে সুকন্যা সমৃদ্ধি যোজনা, যদি না থাকে সেক্ষেত্রে PPF হতে পারে বা পোস্ট অফিসের NSC হতে পারে, এগুলো থেকে আপনার ভালো ইন্টারেস্ট পাওয়া যায়।
আর বাকি রইলে 1000 টাকা কমোডিটিতে ইনভেস্ট করব। কমোডিটিতে মানে সোনাতে ইনভেস্ট করার জন্য একটা ভালো অপশন হতে পারে সোভারিন গোল্ড বন্ড, যে নিয়ে অলরেডি একটা ভিডিও আমি বানিয়েছি। তো আপনি আইদার সোভারিন গোল্ড বন্ডে ইনভেস্ট করতে পারেন। 1000 টাকা দিয়ে সোভারিন গোল্ড বন্ড কেনা যাবে না, সেই জন্য আপনাকে কয়েক মাস অপেক্ষা করতে হবে। 5-6 হাজার টাকা হয়ে গেলে তারপরে আপনি ইনভেস্ট করতে পারবেন। অথবা আর একটা অপশন হতে পারে গোল্ড ইটিএফ। গোল্ড ইটিএফেতে প্রতি মাসে আপনি এসআইপি করে দিতে পারেন 1000 টাকা। তো সেইভাবে আপনি আপনার ইনভেস্টমেন্টটা করতে পারেন। এইবার যদি আপনি মডারেট ক্যাটাগরির ইনভেস্টার হন, তো সেক্ষেত্রে আপনার ইকুইটি পোর্শন অনলি 40%। তো আপনি ইকুইটিতে 4000 টাকা ইনভেস্ট করতে পারবেন। যেহেতু আপনি মডারেট ইনভেস্টার, সেই জন্য আপনি রিস্কটা কম নিতে চান, সেক্ষেত্রে আপনাকে আমি বলতে পারি আপনি একটা লার্জ ক্যাপে 4000 টাকা ইনভেস্ট করে দিন, অথবা একটা ফ্লেক্সি ক্যাপেতে 4000 ইনভেস্ট করে দিন। স্মল ক্যাপ বা মিড ক্যাপ আপনার জন্য সাজেস্টেড হবে না। এরপরে আসছে ডেট ইনস্ট্রুমেন্ট। ডেট ইনস্ট্রুমেন্টের কথা আমি অলরেডি আগেই বলেছি। তো 5000 টাকা আপনি পিপিএফ, সুকন্যা অথবা এনএসসিতে ইনভেস্ট করে দিন। 1000 টাকা গোল্ডের জন্য আপনার ফিক্স থাকছে। এরপরে আসছে কনজারভেটিভ ইনভেস্টার। কনজারভেটিভ ইনভেস্টার যারা, তারা একদমই রিস্ক নিতে চান না, তো তাদের জন্য ইকুইটির পোর্শনটা সব থেকে কম। তাদের জন্য 20% অর্থাৎ 2000 টাকা তারা ইকুইটিতে ইনভেস্ট করবেন। 2000 টাকার আপনি একটা লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে দিন। বাকি 7000 টাকা যেটা থাকছে সেটা আপনি ফিক্সড রিটার্ন ইনস্ট্রুমেন্ট দুটোতে ইনভেস্ট করে দিতে পারেন। একটা পিপিএফ, একটা সুকন্যা সমৃদ্ধি অথবা এনএসসি, যেখানেই হোক দুটো আলাদা আলাদা ইনস্ট্রুমেন্টেতে আপনি ইনভেস্ট করে দিন 7000 টাকা। আর বাকি 1000 টাকা যেটা গোল্ডে ইনভেস্ট আছে, সেটা আইদার সোভারিন গোল্ড বন্ড অথবা গোল্ড ইটিএফেতে আপনি ইনভেস্ট করে নিতে পারেন। তো এইভাবে আপনি আপনার পোর্টফোলিওটা তৈরি করে নিতে পারেন। এবার অনেকে জানতে চাইবেন, ধরুন আমি শুধু মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চাই, মিউচুয়াল ফান্ডে 10,000 টাকা ইনভেস্ট করতে চাই, তাহলে আমি কোন ফান্ডে কত টাকা ইনভেস্ট করব? তো সেটা যদি জানতে চান, তাহলে আপনি আমার বাঁ দিকের ভিডিওটাতে ক্লিক করুন।